আজ তোমাদের জন্য রয়েছে দুইটি কবিতা থেকে বহু নির্বাচনী এবং জ্ঞানমূলক প্রশ্ন, প্রতিদান এবং তাহারই পরে মনে। এই দুইটি কবিতা আজকে আমরা আলোচনা করব। শুরুতেই দেখি প্রতিদান কবিতার যে কবি জসিমউদ্দিন, জন্মসালটা কখন ছিল? 1903 সালে আমাদের কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন। তো এই যে জসিমউদ্দিনের কবিতায় কোন জিনিসটা প্রধান উপজীব্য ছিল বা তার কবিতার প্রধান বিষয় কী ছিল, এটিও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাকে আমরা পল্লী কবি হিসেবে জানি, কাজে পল্লী জীবনটাই তার কবিতায় মুখ্য বিষয় ছিল। জসিমউদ্দিনের কোন কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? তার যে নকশিকাঁথার মাছ ছিল, এই কাব্যগ্রন্থটি কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। আর প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন, অর্থাৎ একটা লাইন আছে যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। তো এই লাইন অনুযায়ী আমাদের এভাবেই উত্তরটা দিতে হবে যে যে কবির ঘর ভেঙেছে তার ঘর কবি বেঁধে দেন। কবি কাকে আপন করার জন্য কাঁদেন? মনে আছে নিশ্চয়ই যে যে কবিকে পর করেছে তাকেই কবি আপন করার জন্য কাঁদেন। কবি পথে পথে ফেরেন কার জন্য? যে কবিকে অনেক বেশি কষ্ট দিয়ে বিরাগী করে দিয়েছে বা বৈরাগ্য এনে দিয়েছে, উদাসীনতা এনে দিয়েছে কবির ভিতরে, তার জন্যই কবি পথে পথে ফেরেন। তাকেই কবি খুঁজে বেড়ান যে সে কোথায়, যে কবিকে বিরাগী করেছে। কবি কার কুল বাঁধতে চেয়েছেন? যে কবির কুল ভেঙেছে, অর্থাৎ যে কবি সর্বনাশ করেছে। কুল ভাঙা কিন্তু এখানে সর্বনাশ করার অর্থে বোঝানো হয়েছে যে যে কবিকে নিঃস্ব করেছে, তার সর্বনাশ করেছে, তার কুলটাই কবি গড়ে দিতে চান। যে কবিকে বিষে ভরা বান দেয় তাকে কবি কি দেন? তোমাদের এই কথাটা মনে রাখতে হবে যে বুক ভরা গান দেন। আর প্রশ্নটা এভাবেও আসতে পারে যে কবি কার জন্য বুক ভরা গান দিতে চান, তাহলে উত্তর হবে যে কবিকে বিষে ভরা বান দিয়েছিল। আর প্রতিদান কবিতায় কেমন ফুলের কথা বলা হয়েছে? অপশন হিসেবে আসতে পারে শুকনো ফুল, রঙিন ফুল বা গোলাপ ফুল, অনেক ফুলের নাম আসতে পারে। কবিতার লাইনে কিন্তু এরকম ছিল যে রঙিন ফুল দিয়ে কবিতার মুখটা সাজিয়ে দিবেন। কাজে এই কবিতায় রঙিন ফুলের কথা উল্লেখ আছে, নির্দিষ্ট কোনো ফুলের নাম নেই। বিরাগী বলতে কবি কি বুঝিয়েছেন? বিরাগী মানে হচ্ছে উদাসীন, এই শব্দার্থটা তোমাদের মনে রাখতে হবে। আর প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বালুচর কাব্যগ্রন্থ থেকে এই প্রতিদান কবিতাটি সংকলিত হয়েছে তোমাদের জন্য, কাজেই বালুচর এই নামটি মনে রেখো। আর প্রতিদান কবিতা অনুসারে কে পথের বিরাগী? কবি নিজেই পথের বিরাগী। কবি কার মুখ নিরন্তর সাজান বা কার মুখ তিনি সাজিয়ে দিতে চেয়েছেন? যে মুখে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে, অর্থাৎ কবির প্রতি যে নিষ্ঠুর বাণী উচ্চারণ করে তার মুখটা কবি নিরন্তর সাজিয়ে দিতে চেয়েছিলেন। আর মালঞ্চ শব্দের অর্থ কী? মালঞ্চ মানে হচ্ছে ফুল বাগান, এই শব্দার্থ ও টিকা অংশে আছে। মালঞ্চ মানে হচ্ছে ফুলের বাগান, এটিও তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখি আমরা তাহারই পরে মনে কবিতায় কি কি প্রশ্ন আছে। প্রথমেই আছে অর্ঘ্য বিরোচন শব্দটি দিয়ে কবিতায় কি বোঝানো হয়েছে? লাইনটা এরকম ছিল যে প্রকৃতি কি বসন্তের জন্য অর্ঘ্য বিরোচন করেনি? অর্থাৎ বসন্ত এসেছে, সেজন্য কি প্রকৃতি তার জন্য পূজার উপকরণ সাজায়নি? অর্ঘ্য মানে হচ্ছে পূজার উপকরণ, আর বিরোচন মানে হচ্ছে রচনা করা। তো অর্ঘ্যের আরেকটা প্রতিশব্দ হচ্ছে অঞ্জলি বা উপহার। তাহলে যদি প্রশ্নটা এরকম আসে, উত্তরটা এরকম হবে যে অঞ্জলি বা উপহার রচনা। আচ্ছা, তোমাদের মনে আছে পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? কার চলে যাওয়ার কথা বলা হয়েছে? মাঘের সন্ন্যাসী, অর্থাৎ মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে রিক্ত হস্তে। এই শব্দটাও মনে রাখতে হবে যে কেমন হাতে চলে গেছে, রিক্ত হস্তে বা খালি হাতে চলে গেছে। তারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্পসাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির উদ্দেশ্যে নাকি কবি ভক্তের উদ্দেশ্যে? কবির উদ্দেশ্যে বলা হয়েছে। কবি ভক্ত বলেছে যে তোমার পুষ্পসাজ কোথায়? বসন্ত আসলে যে সবাই ফুল দিয়ে সাজে, তো তুমি এখনও সাজনি কেন? এটা বলেছে কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে। তাহারই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কী? কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। এই যে কুহেলি মানে হচ্ছে কুয়াশা আর উত্তরী মানে হচ্ছে চাদর, এই দুইটি শব্দার্থই তোমাদের মনে রাখতে হবে। কুহেলি কুয়াশা আর উত্তরী মানে চাদর, এই শব্দার্থ থেকেও কিন্তু প্রায় প্রশ্ন আসে। তাহারই পরে মনে কবিতাটি কেমন বৈশিষ্ট্য? এটি বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এই কবিতাটি কোন ধরনের কবিতা।
অপশন অনুযায়ী তোমাদের এভাবে দিতে হবে যে সংলাপধর্মী অথবা নাটকীয়। নাটকেই তো সংলাপ থাকে, আর এই কবিতাটা কিন্তু এভাবেই উপস্থাপিত হয়েছে যেন দুজন চরিত্রের মধ্যে সংলাপের মাধ্যমে একটা নাটকীয় আবহ সৃষ্টি করা হয়েছে। তো যে কোনো একটি থাকবে অপশনে, দুটি কখনোই একসাথে থাকবে না। কাজে তোমাদের মনে রাখতে হবে যে নাটকীয় অথবা সংলাপধর্মী, এটি হচ্ছে তাহারই পরে মনে কবিতার বৈশিষ্ট্য। তরি তার এসেছে কি, এখানে কার তরির কথা বলা হয়েছে বা কার কথা উল্লেখ করা হয়েছে? বসন্তের কথা। কবি কল্পনা করছেন যে বসন্ত তরি বেয়ে প্রকৃতিতে এসেছে। মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে চলে গেছে, পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী। সুফিয়া কামালের পৈতৃক নিবাসটা মনে রাখতে পারো। তার পৈতৃক নিবাস বা পিতার বাড়ি ছিল কুমিল্লায়। আর তাহারই পরে মনে কবিতায় অভিব্যক্ত হয়েছে কোন বিষয়টি? এই কবিতায় অভিব্যক্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি কিন্তু কঠিন মনে হচ্ছে, যে মনে রাখা কঠিন, কিন্তু চেষ্টা করে দেখো। প্রকৃতি এবং মানব মনের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? প্রকৃতির মধ্যেও যেমন এই যে ঋতুর পর ঋতু ঘুরে ফিরে আসে, সেরকম মানুষের জীবনেও কখনো দুর্ঘটনা, কখনো আনন্দ আয়োজন, এই সবই চক্রাকারে আসতে থাকে। তো এই যে প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ক দেখানো হয়েছে এভাবে তার এই পরে মনে কবিতায়। সাঁঝের মায়া কাব্যগ্রন্থটি কার লেখা? সুফিয়া কামালের একটি কাব্যগ্রন্থ হচ্ছে সাঁঝের মায়া, এটি মনে রাখতে পারো, প্রায় পরীক্ষায় আসে এটা। সুফিয়া কামাল কি হিসেবে ভূষিত হয়েছিলেন? তাকে বলা হতো জননী সাহসিকা, এটি কিন্তু তার উপাধি। কাজে এটি মনে রাখো যে জননী সাহসিকা হিসেবে সুফিয়া কামাল ভূষিত হয়েছিলেন। এমন উন্মনা তুমি, এটি কার উক্তি? এটি হচ্ছে কবি ভক্তের উক্তি, অর্থাৎ কবি ভক্ত কবিকে উদ্দেশ্য করে বলছে তুমি এমন উন্মনা, অর্থাৎ তুমি এতটাই উদাসীন যে এসব কিছুই লক্ষ্য করছো না। আর কি লক্ষ্য করছেন না? পরের প্রশ্নেই আমাদের এটি রয়েছে যে বসন্তের আগমন কবি লক্ষ্য করছে না, এজন্যই কবি ভক্ত বলেছিলেন এমন উন্মনা তুমি। পাথার শব্দের অর্থ কী? পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, আর কুহেলি আমরা আগেই জেনে গেছি, কুহেলি মানে হচ্ছে কুয়াশা। তো এগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এর বাইরেও তোমরা পড়ে দেখতে পারো যদি আরও কিছু তোমাদের কাছে মনে হয় যে আসতে পারে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।